ভৌতিক অনুসন্ধান বা প্যারানর্মাল ইনভেস্টিগেশন এই বিষয়টায় আমাদের প্রায় প্রত্যেকেরই হয়তো কম বেশি একটা ইন্টারেস্ট আছে। আর এর আগে পার্ট 1 এবং পার্ট 2 অর্থাৎ পর্ব 1 এবং পর্ব 2তে আপনারা শুনেছেন প্রফেসর রয় রাজারহাটের যেখানে প্যারানর্মাল ইনভেস্টিগেশনে গেছিল সেখানকার রুদ্ধশ্বাস সত্যি ঘটনা। আর আজ হচ্ছে সেই ঘটনাটারই তৃতীয় পার্ট অর্থাৎ তৃতীয় পর্ব। তো এই এপিসোডে আপনারা সেই ঘটনাটারই তৃতীয় অর্থাৎ অন্তিম পর্বটা শুনবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল আইডি আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে আছে, তো আপনারা সেই ইমেল আইডিতে ইমেল করে সেই ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আরও ভালো হয় যদি সেই ঘটনা সম্পর্কে যদি কোনো ছবি বা ছোট ভিডিও থাকে সেটাও পাঠিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা একদম আর সময় নষ্ট করব না, সরাসরি চলে যাব প্রফেসর রয়ের কাছে। এবং আশা করি আজকের এই এপিসোডটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এখনও যদি কেউ পার্ট 1 বা পার্ট 2 না শুনে থাকেন তাহলে সেটাও কিন্তু শুনে নিতে পারেন। চলুন আমরা সরাসরি চলে যাই প্রফেসর রয়ের কাছে। হ্যালো সবাইকে, আমি প্রফেসর রয় আবার চলে এলাম ঘটনাটা শোনানোর জন্য। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সাবধানে আছেন। তো আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা আগের দুটো ঘটনা যে পাঠিয়েছিলাম তারই কন্টিনিউয়েশন। তো যারা আগের দুটো ঘটনা শোনেননি তারা এই ঘটনা দুটো শুনে নেবেন, তাহলেই আজকের ঘটনাটা বুঝতে পারবেন, নইলে কিন্তু আজকের ঘটনাটা বুঝতে পারবেন না। তো যারা অলরেডি শুনেছেন তারা অবশ্যই বুঝবেন যে এটা সেশন 3 প্যারানর্মাল ইনভেস্টিগেশনের, যেটা রাজারহাটের অ্যাপার্টমেন্টে বিগত বেশ কিছু মাস ধরে আমি ইনভলভ আছি। আবারও বলে দিই, ইনভলভ থাকা মানে হচ্ছে আমি এই প্রত্যেকবার যে সেশনগুলো হয়েছে এবং সম্পূর্ণরূপে সমস্ত ঘটনা এবং বাড়ির যে মেন যে মালিক তার সঙ্গে কথা বলা, এই সমস্ত বিষয়ের ভেতর রয়েছি, কিন্তু ইনভেস্টিগেশনে প্রত্যক্ষভাবে জড়িত নই। ইনভেস্টিগেটার্স যারা রয়েছে, যারা সম্পূর্ণভাবে ইকুইপড এসব বিষয়ের সঙ্গে, তারাই কিন্তু এটা চালনা করছেন। আমি এদের সঙ্গে রয়েছি এবং চেষ্টা করছি যতটা সম্ভব ইন ডিটেল আপনাদের সবাইকে জানানোর। তো যে সেশনটা আজকে বলবো সে সেশনটা হয়েছে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়, এবং এখন যে রেকর্ড করছি এটা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে। তো এই যে রেকর্ডিংটা করছি এখন রাত্রি বাজে 8:30। তো আজকে একটু তাড়াতাড়ি বসেই রেকর্ডিং করছি, কেননা আগের দিন রেকর্ড করতে গিয়ে অনেক রাত হয়ে গিয়েছিল, এবং তারপরে সত্যি বলতে গিয়ে রেকর্ডিংটা করে ফেলার পর আপনারা তো শুনেছেন রেকর্ডিংটা, এবং অনেকেই জানিয়েছেন তাদের ভালো লাগা বা তারা আরও শুনতে চান। কিন্তু এই রেকর্ডিংটা সত্যি করে পাঠানোর পরে সেদিন রাত্রিবেলা কিন্তু আমার ঘুমোতে সত্যিই অসুবিধে হয়েছে। প্রতি মুহূর্তে মনে হয়েছে যে আমি নিজে কিছু ঘরের ভেতর উপস্থিতি করছি। এটা একটা ভয় থেকেই হয়তো আমার হয়েছিল, বাট এই ঘটনাটা টানা একা একটা রুমে বসে রাত্রিবেলা পুরো রেকর্ডিং করার পরে কিন্তু আমার নিজেও মানসিকভাবে আমি একটু বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম। তাই একটু আগে থেকেই বসে রেকর্ডিংটা এখন করছি, যাতে বেশি রাত মনে না হয়। তো এই জন্যই আপনাদের জানাচ্ছি। তো আপনারা যখন শুনবেন, যদি আপনাদের খুব বেশি ভয় করে তাহলে আপনারা বেশি রাতের দিকে শুনবেন না, জাস্ট অ্যাডভাইজারি। তো আর বেশি দেরি না করে আমি মূল ঘটনায় চলে যাই। আজকের যে ঘটনাটা আমি বলবো, যেটা জানুয়ারি মাসের মাঝামাঝি সময় হয়েছিল, এই সেশন 3, এটা কিন্তু খুবই লোমহর্ষক একটা ব্যাপার, কেননা এটা আমার কাছেও একদম সম্পূর্ণভাবে নতুন।
মানে এর আগেও প্রচুর বিভিন্ন হন্টেড হাউস, বিভিন্ন জায়গায় বিভিন্ন হন্টেড ফ্ল্যাট, তারপরে ধরুন বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিক, এগুলো খুবই সামনে থেকে দেখেছি। কিন্তু এতটা ভিভিড, এতটা সামনে থেকে অবয়ব বা এত কিছু কিন্তু, বা এত রকম শব্দ বা উপস্থিতি বা ইন্টারাকশনস, এগুলো কিন্তু আমার এর আগের এক্সপিরিয়েন্সে কিন্তু আমার ছিল না। তো এটা সম্পূর্ণরূপে আমার ক্ষেত্রেও নতুন, এবং আমার মনে হয় এই যে ঘটনাটা আমি আপনাদেরকে জানাচ্ছি, প্রত্যেক সেশন ওয়াইজ মাঝে মাঝে এসে শোনাচ্ছি, সেটা আপনাদেরও কাছেও নতুন অভিজ্ঞতা। আমার মনে হয় না যে এতটা ইন ডিটেল এবং ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আপনারা অন্য কোথাও শুনতে পাবেন। তো যারা শুনেছেন আগের দুটো এপিসোড তারা জানেন যে আমরা ওই বাড়িটাতে 2 দিন হলো সেশনস করেছি। লাস্ট সেশনসে কিন্তু আমরা ইলেকট্রোম্যাগনেটিক মিটার বা ইএমএফ ফিল্ড মিটার ছাড়াও আমরা কিন্তু একটা ভয়েস বক্স, যেটাকে আমরা স্পিরিট বক্স বলে, ওই স্পিরিট বক্স আমরা কিন্তু ইউজ করেছিলাম, এবং তার মাধ্যমে কিন্তু ওই ঘরে থাকা একটি 12 বছরের মেয়ের সঙ্গে কিন্তু স্পিরিট কানেকশন সৃষ্টি হয় তারা। এবং আরেকটা অদ্ভুত বিষয় আমরা কিন্তু বুঝতে পারি সেশন 2তে, যে সেই যে ঘরের ভেতর যে স্পিরিটটা রয়েছে, যেটা 12 বছরের মেয়েটি, সেই কিন্তু ফিজিক্যাল অবজেক্ট এর ওপরেও কিন্তু কন্ট্রোল করতে পারছে, কেননা সেই কিন্তু টোকা দেওয়া ছাড়াও ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করতে পারছে, আবার খুলতেও পারছে। তো এইটা কিন্তু খুবই অদ্ভুত, কারণ আমরা এগুলো শুনে থাকি কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না, কিন্তু এটা কিন্তু প্রত্যক্ষভাবে হয়েছে, এবং এটা একদম আমার উপস্থিতিতে হয়েছে। ফলে এটা একটা খুবই অদ্ভুত বিষয়। তো এই আগের দিনের সেশন, মানে সেশন 2 হয়ে যাওয়ার পরে আমাদের যেটা পরিষ্কার আমরা দুটো জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে ওই ঘরে কিন্তু একদম পাকাপাকিভাবে একটি স্পিরিটের উপস্থিতি আমরা বুঝতে পারি। এবং 2 নম্বর বুঝতে পারি যে স্পিরিট একটি বাচ্চা মেয়ে, এবং সেটি নাম দিয়ে বুঝতে পারি, এবং সেই মেয়েটির বয়স হচ্ছে 12। এই দুটো জিনিস বোঝার পরে আমরা যখন আমাদের নেক্সট যে কাজটা আমরা করি, সেটা হচ্ছে আমরা কিন্তু বাড়ির মালিকের সঙ্গে বসি, ওনার যে কারেন্ট যেখানে উনি থাকেন রেন্টে, তো ওনার ওই বাড়িতে গিয়ে আমরা যাই, এবং ওনার বাড়িতে গিয়ে কিন্তু আমরা ডিসকাশনে বসি। তো ডিসকাশনের মেইন যে পয়েন্টগুলো আমরা কোশ্চেনগুলো উঠে আসে, যে এই যে মেয়েটি, তাকে কি সে কোনোভাবে তার নাম কি এরা জানে, কোনোভাবে কি তারা অ্যাওয়্যার যে এটা কি তাদের কোনো রিলেটিভ, বা কোনোভাবে কি এর সঙ্গে তারা কানেক্টেড। কিন্তু আমরা যেটা জানতে পারি যে এই মেয়েটির সঙ্গে তাদের কোনো রকম কানেকশান নেই, বা কোনো রকমভাবে নামও কোনো দিন শোনেনি। এরকম কোনো ঘটনা যে কোনো এরকম 12 বছরের বাচ্চা মেয়ে তাদের চেনাশোনা বা মারা গেছে, এরকম কোনো ঘটনা কিন্তু তাদের জানা নেই। ফলে এটা আমরা বুঝতে পারি যে এরকম কোনো তাদের সঙ্গে কোনো রকম সরাসরি কোনো লিঙ্ক কিন্তু নেই। 2 নম্বর যে ব্যাপারটা আমরা জিজ্ঞেস করি, যেটা আমার পার্সোনালি মনে হয় বলেই আমি ওনাদেরকে জিজ্ঞেস করি, যে আপনাদের মানে কোনো যে শত্রু জিজ্ঞেস করা হয়, যে আপনাদের ইমিডিয়েট শত্রু বা এরকম নোন এভেলস বা ইমিডিয়েট কোনো শত্রুকে আপনাদের আছে, যারা আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করছে বা কিছু করছে। এই কোশ্চেন করার পেছনে কারণ যেটা আমার ছিল, সেটা হচ্ছে যে যেহেতু এই ফ্ল্যাটটা নতুন কেনা হয়, তো এবং এটা একটা অ্যাপার্টমেন্ট, এটা কোনো বাড়ি নয়, এটা একটা নির্দিষ্ট তলায় একটা ফ্ল্যাট। তো সেইখানে আলাদা করে কোনো ঘটনা, মানে ওল্ড কোনো স্টোরি নেই, ওল্ড কোনো ঘটনা নেই, ওল্ড কোনো ইনসিডেন্ট নেই, তাহলে এটার সঙ্গে কিভাবে কানেক্টেড। তো হতে পারে অনেক সময় একটা এই ব্যাপার আছে, আমরা জানি যে স্পিরিটকে ট্রান্সপোজ করা যায়, বা যেটাকে আমরা বাংলায় যেটাকে বলা হয় আত্মা বা প্রেত বা আত্মার চালান করা, যে কোনো একটি বাড়িতে বা কোনো একটা অ্যাপার্টমেন্টে বা কোনো একটা যে কোনো জায়গায় বিভিন্ন তন্ত্রের দ্বারা কিন্তু আত্মার চালান করা সম্ভব। এবং এরকম ঘটনা কিন্তু আমি শুনেছি হতে আগে, কোনোদিন চোখে দেখিনি বা এরকম কোনো উৎপাত দেখিনি, এত সামনে থেকে দেখিনি, কিন্তু এটা শুনেছি। তো জিজ্ঞেস করি যে আপনাদেরকে ক্ষতি করার মতো কোনো লোক কি আছে, তো উনি সেটার উত্তর সেভাবে দিতে পারেননি, এবং ওনার মনে হয়েছে যে এতটা এরকম ক্ষতি করার জন্য যে এরকম আত্মা চালান করতে পারবে, এরকম কোনো লোক ওনার মনে হয় না যে এরকম কেউ আছে।
তারপরে আমি যে কোশ্চেনটা ওনাকে করি যে আপনারা যে এত ফ্ল্যাট কিনতে গেছিলেন রাজারহাটের মতো এরকম প্রিমিয়াম একটা জায়গায়, তারপর আপনি আবার রেন্টে চলে এসেছেন, তাতে তাতে এরকম কেউ হয়েছে যে আপনার এই দুর্দশা বা আপনাদের এই খারাপ ঘটনা শুনে তারা বেশ খুশি হয়েছে, এরকম কেউ? তাতে উনি যে জবাবটা দেন সেটাতে আমার একটু মনে হয় যে কিছু একটা গণ্ডগোল আছে। কেননা উনি বলেন যে অ্যাকচুয়ালি ওনারা যে ভাইরা আছে তাদের মধ্যে থেকে ওদের একটা জমি ছিল যেটা ওদের অ্যানসেস্ট্রাল, মানে ওদের বাবার কেনা একটা জমি, কিন্তু অ্যাজ পার উইল সেই জমিটা কিন্তু এই যার ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছে তাকেই জমিটা দিয়ে যাওয়া হয় এবং বাকি ভাইদেরকে দেওয়া হয়নি। এবং সেই জমিটা বেচার ফলেই কিন্তু এতগুলো দাম দিয়ে, এতগুলো টাকা দিয়ে কিন্তু এই ভদ্রলোক কিন্তু রাজারহাটের ফ্ল্যাটটা কিনতে পেরেছে। তো এর ফলে ওনার ফ্যামিলিতে ওনার যে আরেক ভাই, সে কিন্তু এই ব্যাপারটাতে একদমই খুশি ছিল না যে বাবা কেন এত বড় একটা জমি দাদাকে দিয়ে দিল। তো এই একটা বিষয় নিয়ে ওদের মধ্যে একটা বিশাল টানাপোড়েন হয়, কিন্তু আলটিমেটলি এই জমিটা বেচেই কিন্তু রাজারহাটের ফ্ল্যাটটা কিনেছিল। এবং এই ফ্ল্যাট কেনা, এত সুন্দর ফ্ল্যাট হওয়া, এত কিছু, সেটা কিন্তু ভাই যে আছে সে কিন্তু কোনোভাবেই ভালোভাবে নেয়নি। এবং সেটা নাকি যখন এইসব ঘটনা ঘটেছে জানতে পারার পরে ওরা কিন্তু মানে খারাপ লাগার থেকে এদের মনে হয়েছে যে সে বোধহয় একটু ভালোই লেগেছে যে যাক গণ্ডগোল হয়েছে, যেটা হয়, যেটা আপনারা অনেকেই জানবেন যে এরকম ঘটনা ঘটেই থাকে। তো এই 2-3টে ডেটা পয়েন্ট জানার পরে আমরা বেশ কিছুদিন মাঝখানে গ্যাপ দিই, অপেক্ষা করি, যেটা ওরাও বলেছিল যে কারণ ওরাও মানে এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে ইম্প্যাক্ট যেটা ছিল সেটা কিন্তু অনেকটাই ইম্প্যাক্ট ছিল। আমি নিজেও ফেস করছিলাম, রাত্রিবেলা শুতে গেলেও আমার মনে হচ্ছিল যে বারবার যে আমার ঘরে আমি কারোর উপস্থিতি ফিল করছি, একটা ভয়ের মতো ধরে গিয়েছিল। এবং ওরাও কিন্তু বেশ ওদের মধ্যে থেকে একজন যে আর কি মেন কমিউনিকেটার ছিল, সুইট বক্সে যেটা বলেছিলাম যে সবাই কমিউনিকেট করে না, একজন মেন কমিউনিকেটার থাকে, তার কিন্তু শরীরটা খুবই খারাপ হয়ে যায় এবং সে খুবই অসুস্থ হয়ে যায়। এর জন্য মাঝখানে বেশ কিছু সপ্তাহ কিন্তু আমরা এটাকে নিয়ে আর ওরা এগোতে চাইনি, ওরাও যেহেতু এগোয়নি সেক্ষেত্রে আমিও আর সেই ইনভলভমেন্টটা দেখাতে পারিনি। কিন্তু অবশেষে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জানুয়ারি মাসের মাঝামাঝি সময় একটা থার্ড সেশন করার কথা বলা হয়। এবার থার্ড সেশন করার সময় যে পরিবর্তনটা এখানে আনা হয়েছিল সেটা হচ্ছে একটা নতুন ডিভাইসকে ইন্ট্রোডিউস করা হয়, নতুন একটা ডিভাইস নিয়ে যায় ওরা। যে ডিভাইসটা হচ্ছে একটা অনেকটা প্ল্যানচেটের মতো। আপনারা অনেকেই প্ল্যানচেট জানেন যে এ থেকে জেড লেখা থাকে, 0 to 9 সংখ্যা থাকে, আর ইয়েস নো থাকে। সেখানে একটা কোনো একটা সূচক বা কোনো ক্যারাম বোর্ডের গুটি বা পেন বা যে কিছু একটা কিছু সেটা ছুটে ছুটে কিন্তু অ্যান্সার দেয়। এটা একটা প্ল্যানচেটের ঘটনাতে জেনারেলি এভাবেই হয়, প্ল্যানচেট এভাবে করা হয়। কিন্তু এইটা একটা ইলেকট্রনিক ডিভাইস যার ভেতর ওই সমস্ত এ থেকে জেড, 0 to 9, তার সঙ্গে ইয়েস অ্যান্ড নো, তার সঙ্গে লিভ, এন্টার, এই ধরনের কিছু শব্দ দিয়ে একটা বোর্ড মতো বানানো আছে। এবং এই পুরো বোর্ডটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দিয়ে চালিত হয়। মানে তার আশেপাশে কোনো স্পিরিট ইচ্ছে করলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন রকম আলোগুলোকে অন অফের মাধ্যমে এই এ থেকে জেড আর 0 থেকে 9 আর বাকি যে সমস্ত ইয়েস নো বা বাকি যা কিছু আছে সেগুলোকে কন্ট্রোল করতে পারবে বা সেগুলোকে চেঞ্জ করতে পারবে। এরকম একটা ডিভাইস নিয়ে কিন্তু সেদিন আমরা যাই। তো সেই দিন ছিল স্যাটারডে। তো আমরা জানুয়ারি মাসের মাঝামাঝি একটা স্যাটারডেতে আমরা যখন ওখানে পৌঁছই, তখন যেটা হয় সেটা হচ্ছে যে আমরা প্রতিবারের মতোই কিন্তু ওই রাত্রিবেলার দিকেই ওখানে পৌঁছই এবং আমাদের মেইন যে ডিভাইসেসগুলো ছিল সেগুলো সব কিছু নিয়েই সেট আপ করে দেওয়া হয়। তো আমি সেট আপগুলো আর নতুন করে বলছি না, কেননা সেগুলো মোটামুটি একই রকমেরই ছিল। সমস্ত রকম যে ইনস্ট্রুমেন্টসগুলো ছিল, সমস্ত রকম যন্ত্রগুলোকে সব কিছু দেখে নেওয়া হয়, সেগুলোকে টেস্টিং করে নেওয়া হয়।
আর অ্যাডিশনাল যে যন্ত্রটা এবার আমরা ইউজ করেছিলাম, যেটা বললাম যে একটা ইলেকট্রনিক প্ল্যানচেট করার মতোই মেশিন, ওটার কোনো একটা স্পেসিফিক নাম আছে, কিন্তু সে নামটা আমি সম্পূর্ণরূপে আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো সেই মেশিনটাকে নিয়ে রাখা হয় সেই বেডরুমটাতে, সেই ঘরটাতে, যে ঘরের দরজায় বারবার কিন্তু ধাক্কা বা লাথি আওয়াজ হচ্ছিল। মানে যেই ঘরটাকে কেন্দ্র করে সমস্ত কমিউনিকেশনগুলো হয়েছিল, সেই ঘরটাতেই আমরা কিন্তু ওইটাকে রাখি, মেশিনটাকে রাখি। এবং তার জন্য আরও যে এই ধরনের কানেকশন করার জন্য বা এই ধরনের প্ল্যানচেট করার জন্য যা যা জিনিসপত্র লাগে সবই ওরা নিয়ে গিয়েছিল। তো এরকমই প্রায় সেদিন স্যাটারডে ছিল এবং মোটামুটি 11:15 নাগাদ আমরা রুমে এন্টার করি। আগে থেকে অতটা ছিলাম না, কারণ আগের থেকে যা অভিজ্ঞতা হয়েছে যে ম্যাক্সিমাম যে ইনসিডেন্টসগুলো হয় সেগুলো জেনারেলি অনেক রাতের দিকেই হচ্ছে, মানে প্রায় 2টোর পরেই মেন ইনসিডেন্টসগুলো হচ্ছে। তো সেবারও সেভাবেই ঠিক করা হয় যে 2টো নাগাদ বা তার আগে থেকে আমরা যেটা করব, মানে আমি জাস্ট ওখানে ছিলাম, আমি এই প্ল্যানচেটের মধ্যে ইনভলভ ছিলাম না, কিন্তু যারা বাকি 3জন যারা ছিল ইনভেস্টিগেটরস, তারা কিন্তু মোটামুটি ঠিক করে যে রাত্রিবেলা ওই 2:15 বা 1:30-2টো থেকে ওরা মেনলি কিন্তু এই প্ল্যানচেটের মাধ্যমে স্পিরিটের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করবে বা কানেকশন বিল্ড করার চেষ্টা করবে। তো সেদিন যখন আমরা ওই ঘরটাতে বসেছিলাম ওই মেশিনটাকে নিয়ে, প্রায় 1টা-1:30 নাগাদ বা এই 12:30-1টার পর থেকেই কিন্তু আমাদের সিস্টেমে, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, সেদিন কিন্তু আমরা বেশ কিছু ব্যাকআপস নিয়ে গেছিলাম, কারণ আগের দিন যেহেতু ব্যাটারিগুলো অটোমেটিক ড্রেন হয়ে গিয়েছিল, তো আমরা ভেবেছিলাম যে আর কিছু ব্যাটারি ব্যাকআপ, পাওয়ার ব্যাকআপ নিয়ে যাওয়া যায়, যেটা ড্রেন হবে না, কারণ সেটা মেশিনের সঙ্গে কানেক্টেড নয়, তাহলে একটা ব্যাকআপ থাকবে। এই ভেবে আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে সেবার গেছিলাম। তো সেইখানে যখন মোটামুটি 12:30-1টা থেকেই কিন্তু আমাদের যে সেই ডিসপ্লেগুলোতে কিন্তু বিভিন্ন রকমের রিডিং আসতে শুরু করে। ঘরের ভেতর টেম্পারেচার ড্রপ থেকে শুরু করে বিভিন্ন রকম শব্দ, যেটা ঘরের নর্মাল শব্দ নয়, সেগুলো আসা শুরু হয়। দরজায় নকিং, বিভিন্ন দরজায়, জানলায় নকিং, আগের দিন যে সমস্ত ঘরে নর্মাল নকিং বা এরকম কিছু হয়নি সেসব জায়গা থেকেও নকিং হওয়া শুরু হয়। তো ওভারঅল পুরো জায়গাটার ভেতর কিন্তু আস্তে আস্তে 1টা থেকেই কিন্তু একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। আর এবার যেটা আমরা করেছিলাম যে দেখার জন্য যে আমরা কিন্তু ওই ঘরের দরজাটাকে সম্পূর্ণরূপে খুলে দিয়েছিলাম, মানে একদম খুলে এইখানে এই পাশে খুলে রেখে দিয়েছিলাম, দরজাটা ভেতরের দিকে খুলে রেখে দিয়েছিলাম, যে কোনো রকমভাবে বন্ধ করতে যদি হয় তাহলেও পরিষ্কার আমরা দেখতে পাবো যে ঘটনাটা কী হলো। আর যদি বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে লাথি মারার কোনো আওয়াজ কিন্তু তৈরি হওয়ার কোনো সিন নেই। এই ভেবে আমরা কী করেছিলাম, আমরা দরজাটাকে পুরো খুলে রেখেছিলাম। তো এরকমই 2-2:30 নাগাদ মতো হবে, আমরা বসে রয়েছি, আমাদের ঘরের লাইট কিন্তু জ্বালানো, এখনও কোনো রকম কানেকশন তৈরি করার কথা ভাবা হয়নি। এমন সময় হঠাৎ করে গোটা অ্যাপার্টমেন্টের কানেকশন চলে যায়, লাইট চলে যায়, এবং সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে আমরা আমাদের ঘড়িতে দেখি যে একদম ডট 2টো বাজে এবং আমাদের কিন্তু কারেন্ট চলে যায়। এবং আমরা বুঝতে পারি যে আশেপাশের আলো থেকে এটা কিন্তু পুরোপুরি জায়গাটায় কিন্তু লোডশেডিং হয়নি, কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টটায় কিন্তু আলো নেই, দরজা খোলা, এবং খুবই অদ্ভুত বিষয় যে জানলাগুলো কাঁচের থাকা সত্ত্বেও সেইভাবে কিন্তু ঘরের ভেতর আলো ঢুকছে না। এটা একটা খুবই অদ্ভুত বিষয়, বা হতে পারে ঘরের ভেতর লাইট ছিল, হুট করে লাইট অফ হয়ে যাওয়ার জন্য আমাদের মনে হচ্ছে আমরা একটা জমাট অন্ধকারের ভেতর বসে রয়েছি। এটা আমাদের মনে হচ্ছিল।
মুহূর্তের জন্য। এবং ওই জমাট অন্ধকারের ভেতর আমরা দেখতে পেলাম এবং শুনতে পেলাম যে আমাদের যে দরজাটা, সেই দরজাটা আমরা পুরো খুলে রেখেছিলাম, সেটা ক্যাঁচ করে আস্তে করে সরে গিয়ে দরজাটা কিন্তু বন্ধ হয়ে গেল। শুধু বন্ধ হয়ে গেল না, বন্ধ হয়ে গিয়ে যেন কেউ টেনে আস্তে করে দরজাটাকে ঘুরিয়ে বন্ধ করে দিল দরজাটাকে। এবং তারপর প্রচণ্ড জোরে দুম 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 করে 3 বার দরজার ভেতর বাইরে থেকে একটা ধাক্কা দেওয়া হলো। এবং আমরা বুঝতে পারলাম যে ধপ 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 করে কেউ একটা যেন ওখান থেকে চলে গেল। এবং এই জায়গাটা, ওই সময়টা আপনারা যদি কেউ থাকতেন তাহলে বুঝতে পারতেন যে কতটা শ্বাস বন্ধ করে দেওয়া একটা উপস্থিতি। চোখের সামনে যেটুকু সামান্য আলো, খুব কমই বোঝা যাচ্ছিল, বাট আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে দরজাটা কিন্তু আস্তে করে নিজের থেকে বন্ধ হয়ে গেল। এবং কেউ যেন তার যে বন্ধ করা যে হ্যাজবোল্টটা, ওটাকে কিন্তু বন্ধ করে দিল কেউ, মানে আমাদেরকে আবার লক করে দেওয়া হলো। তো আমরা সঙ্গে সঙ্গে দেখলাম যে আমরা মোবাইল অন করলাম, মোবাইল অন করে লাইট দেওয়া হলো, দেখলাম হ্যাঁ আমাদের দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা উঠে দরজা ধরে টানলাম, দেখলাম দরজা কিন্তু বাইরে থেকে লক হয়ে গেছে। কিন্তু আগের বারের মতো আমাদের মোবাইল কিন্তু ড্রেন আউট হয়নি, আমাদের মোবাইল চলছে। এটা হচ্ছে পার্থক্য আগের দিনের সঙ্গে সেশন 3 এর দিনেরটার। এবার আমরা কি করি, লাইট বন্ধ আছে, আমরা মোবাইলের লাইটটাকেও বন্ধ করে দিই এবং ওদের মধ্যে থেকে একজন ওই মেশিনটাকে অন করে যার মাধ্যমে প্ল্যানচেট করা সম্ভব। তো আমি যেটা দেখলাম সেটা হচ্ছে মেশিনটা একটা চৌকো মতো বাক্স, সেটা অন করা হলো, তাতে আলোগুলো জ্বললো এবং সেখানে একটা মেটাল প্লেটের মতো একটা জায়গা রয়েছে। সেই মেটাল প্লেটের জায়গাটাতে যে লোকটি আগের দিন কমিউনিকেটরের কাজ করেছিল ওদের মধ্যে থেকে, সেদিনের মিডিয়াম হিসাবে কাজ করলো। সে ওই যে প্লেটের মতো অংশটা, সেই প্লেটের মতো অংশটাতে হাত রাখলো, হাত মানে একটা আঙুল রাখলো, এবং বাকি যে 2 জন রয়েছে তারা এই লোকটিকে, এই ছেলেটিকে স্পর্শ করে আছে। আমি এদের থেকে একটু দূরে, এদের সঙ্গে কোনো বডি টাচে আমি ছিলাম না, এদের থেকে একটু দূরে আমি বসে রয়েছি এবং বসে বসে দেখছি যে এই মুহূর্তে বোর্ডের ওপরে শুধু একটা আলো জ্বলছে, বাকি কোনো আলো জ্বলছে না। এবং সে আলোটা হচ্ছে সেই মেটালের সামনে থাকা একটা আলো। এবং সেই আলোটা জ্বললো কখন, যখন এই মেটাল বোর্ডের ওপর ওই হাতটা সেই ছেলেটি দিল। মানে এটা সম্ভবত যে বোঝায় যে ওই মুহূর্তে কেউ প্লেটটায় হাত দিয়ে আছে কিনা, বা সেটা কোনোভাবে প্লেটটা অন আছে কিনা বা অ্যাক্টিভ আছে কিনা। এবার ওরা চুপচাপ কোনো রকম শব্দ না করে চুপচাপ ধ্যানের মতো চুপচাপ বসে রইল। আমাকেও বলে দেওয়া হলো যাতে আমি কোনো রকম আওয়াজ সৃষ্টি না করি। কিন্তু বললে বিশ্বাস করবেন না যে মোটামুটি মিনিট 3-4, খুব বেশি সময় নয়, মিনিট 3-4 একদম চুপচাপ বসে রয়েছি। ওরাও সম্পূর্ণ কনসেন্ট্রেশন দিয়ে চুপচাপ বসে কিছু একটা করছে। ওরা কিন্তু কোনো রকম কথা বলছে না, শুধু চুপচাপ বসে রয়েছে। আর ওই ছেলেটি আঙুলটা ওই প্লেটটায় ছুঁয়ে রেখেছে। এবং আমি পরিষ্কার বুঝতে পারছি যে আমার আশপাশের যে বাতাস সেটা ভারী হয়ে উঠছে। এবং আমার জানলাটা অনেক উপরের তলার জানলা, সে জানলায় পরিষ্কার শুনতে পাচ্ছি কেউ জল যেভাবে টপ টপ করে পড়ে, সেভাবে একটা নির্দিষ্ট ইন্টারভাল বা কিছুক্ষণ পরপরই টক টক করে ঠোকা ফাটছে কেউ। এবং জায়গাটা, আমরা যে জায়গায় বসে রয়েছি সেই জায়গাটার ভেতর আমার বসে থাকতে থাকতে আমার প্রচণ্ড রকম শীত করতে শুরু করলো। সে কলকাতার রাজারহাট অঞ্চলে আপনারা জানেন কীরকম শীত, জানুয়ারি মাসের এই তো লাস্ট মান্থে। কিন্তু মনে হচ্ছিল যেন আমি বেশ শীতের কোনো জায়গায় চলে গেছি, মারাত্মক ঠান্ডা লাগা শুরু হলো। সেটা ওদেরকে দেখে আমরা বুঝতে পারলাম যে ওরা একটু আরও বেশি জড়সড়ো হয়ে গেল। কিন্তু
মানে আশপাশের পরিবেশ একদম অন্যরকম চেঞ্জ হয়ে গেল। আমি বুঝতে পারলাম সেই মুহূর্তে যে কিছু একটা তো ঘটছে। এরকম সময় ওই যন্ত্রটার সবকটা আলো একসঙ্গে জ্বলে গিয়ে আবার নিভে গেল, শুধু একটা আলো জ্বলছে। প্রসঙ্গত বলে রাখি, আলোগুলো প্রত্যেকটির রঙই একই এবং সেগুলো হচ্ছে একটা অ্যাম্বার বা একটা রেডিশ টাইপের আলো। এইরকম অবস্থায় আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো কথা বলিনি, আমি চুপ করে রয়েছি এবং ওরাও চুপ করে রয়েছে। এরকম সময় প্রথম যে ছেলেটি ছুঁয়েছিল প্লেটটি, সে জিজ্ঞেস করে যে তুমি কি এসেছো? যদি এসে থাকো তাহলে আমাদেরকে জানাও ইয়েস লেখা আলোটা জ্বালিয়ে। আগের বার মানে এখানে কিন্তু সম্পূর্ণ বলে রাখি, অন্যান্য জায়গায় কীরকম কী হয় আমি জানি না, ওরা কিন্তু সম্পূর্ণ বাংলাতেই জিজ্ঞেস করলো এবং আস্তে আস্তে ভেঙে ভেঙে শব্দটা বলল, খুব তাড়াতাড়ি নয়, খুব আস্তে আস্তে বলল, ভেঙে ভেঙে আস্তে আস্তে বলল এবং বলার পরে কিন্তু চুপ করে বসে রইল। এবং আমি দেখলাম কিছুই কোনো রেসপন্স নেই। কিন্তু বিশ্বাস করবেন না, প্রায় মিনিট খানেক পরে, এর মধ্যে কিন্তু কেউ কোনো কথা বলিনি, মিনিট খানেক পরে আমি দেখলাম যে ওই যে আলোটা অলরেডি জ্বলেছিল প্লেটটার সামনে, তার কোনাকুনিভাবে একটা আলো, যেখানে ইয়েস আর নো লেখা আছে সেখানে ইয়েস আলোটা দপ করে জ্বলে উঠল। এবং সেই মুহূর্তে বিশ্বাস করবেন না, আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ওই ঘরের মধ্যে ওই মুহূর্তে আমরা চারজন ছাড়াও একটা স্পিরিটের অস্তিত্ব তখন সম্পূর্ণরূপে বিদ্যমান। এবং সে আলোটা দপদপ করে জ্বলছে, নিভে যাচ্ছে, আবার দপদপ করে জ্বলে উঠছে, যেন মনে হচ্ছে যে এখানে কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ভ্যারিয়েশন হচ্ছে এবং সেটা চেষ্টা করছে ইয়েসটা জানানোর জন্য। তখন সেই ছেলেটি মুখ খুলে জিজ্ঞেস করলো যে আছো তার বয়স কত? কারণ আমরা জানতাম আগেরবার কিন্তু 12 বলেছিল। অনেক সময় কি হয় এই ধরনের কমিউনিকেশানে, আমি আগেও বিভিন্ন ঘটনায় বলেছি যে এই ধরনের কমিউনিকেশানে কি হয় যে লোয়ার লেভেল যে সমস্ত স্পিরিটসগুলো থাকে সেগুলো অনেক সময় কানেক্টেড হয়ে যায়। তারা চাই কানেকশনটা তৈরি করতে এবং তারা চাই যে কিছু একটা খারাপ কিছু করতে। এরকম প্রচুর ঘটনা হয়ে থাকে। তার জন্য ভেরিফিকেশানটা কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্ট্যান্ট। এবং এই কোশ্চেনটা যখন করা হয় যে তোমার বয়স কত, তার উত্তরও কিন্তু আসতে বেশ মিনিট খানেক লেগে যায়। এবং তারপরে আমি দেখলাম যে ওই বোর্ডের ভেতর প্রথমে 1, তারপরে 2, এই দুটো শব্দ, দুটো লেটার বা দুটো সংখ্যা জ্বলে উঠল। দুটো সংখ্যা একই সঙ্গে 1 আর 2 জ্বলে আছে পাশাপাশি, 12, তার সঙ্গে ইয়েসটাও জ্বলে রয়েছে। তারপর একসঙ্গে ওই 3টে আলো নিভে গেল, শুধু জ্বলে রয়েছে সেই টাচ প্লেটের সামনের আলোটা। আমি বুঝতে পারলাম যে আগের দিন যার সঙ্গে আমাদের কমিউনিকেশন হয়েছিল আমাদের এই ঘরের মধ্যেকার একটা বন্ধ ঘরের ভেতর, সে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে। এবার শুরু হলো প্রশ্ন উত্তর পালা। তো সে ছেলেটি জিজ্ঞেস করলো, আর তারপরে জিজ্ঞেস করলো যে এই বাড়ির যে মালিক তাকে কি তুমি চেনো? এই কোশ্চেনটা করার পরে কোনো রকম উত্তর আমরা পাইনি। তারপরে ছেলেটি ভেরিফাই করে তুমি কি আছো, এতে আবার ইয়েস জ্বলে ওঠে। তার মানে সে স্পিরিটটি আছে, কিন্তু তার আগের প্রশ্নটির উত্তর কিন্তু সে দেয়নি। এই প্রশ্নটি আবার রিপিট করা হয় যে এটা যার বাড়ি তার সঙ্গে তোমার কি কোনো সম্পর্ক রয়েছে? একটা কথা বলে রাখি প্রসঙ্গত, যে এই ধরনের প্ল্যানচেট যখন করা হয় বা আত্মার সঙ্গে যখন কমিউনিকেট করা হয় তখন সবসময় প্রশ্নটি করার চেষ্টা করা হয় যাতে তার উত্তর হ্যাঁ কিংবা নাতে আসে। এর মাধ্যমে এই ধরনের কমিউনিকেশন করাটা অনেক সহজ হয়ে দাঁড়ায়। তো এইবার জিজ্ঞেস করার পরে সঙ্গে সঙ্গে উত্তর চলে আসে যে না, মানে নোতে চলে আসে, যে এর মালিকের সঙ্গে এর কোনো রকম সম্পর্ক নেই।
এবং আগেও যেটা বলেছিলাম যে মালিকও বলেছিল যে এরকম কোনো ঘটনার সঙ্গে, কোনো মেয়ের সঙ্গে যে মারা গেছে এরকম কোনো ঘটনার সঙ্গে তারা অবগত নয়। এবং সে স্পিরিটটিও কিন্তু কনফার্ম করে যে এখানে আছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে এই মুহূর্তে আমার মনে প্রশ্ন জাগে, যখন কোনো রকম সম্পর্কই নেই, তাহলে এইখানে এসে এই ঘরের ভেতর এই প্রবলেমের কি মানে? এবং আমার সঙ্গে যারা ছিলেন তারা যেহেতু এরকম কাজ আগে করেছেন, তো এদের কাছে একটা মানে প্রিপেয়ার্ড সেট অফ কোয়েশ্চেন্স থাকে, যে কোশ্চেনগুলো পরপর করলে, আর তারা প্রিপারেশান নিয়ে এসেছিলো যে এবার কী কোশ্চেন করবে। তো তারপরেই যে কোশ্চেনটা ওরা করে যে তুমি কি এখানে আটকে আছো, তখন উত্তর আসে ইয়েস। তারপরেই সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হয় যে তোমার কি এখানে কষ্ট হচ্ছে, প্রশ্ন আসে ইয়েস। তারপরে সমস্ত আলো নিভে যায় এবং টাচপ্যাডে আলোটাও নিভে যায়। তাতে আমরা বুঝতে পারি যে এটা এখন কাজ করছে না। সেইটাকে আবার অন অফ করে কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর ওটা আবার অন হয়। আমরা বুঝতে পারছিলাম যে এই যে স্পিরিটটা, এটার সঙ্গে কমিউনিকেট করার জন্য এই যে ইলেকট্রনিক ডিভাইস, এগুলোর ব্যাটারি কিন্তু আস্তে আস্তে ড্রেন আউট হয়ে যাচ্ছে। যেভাবে আমরা ওই সময় আমরা লক্ষ্য করছিলাম যে ওই আমাদের যে ব্যাটারি যেটা ছিল মোবাইলে, প্রায় 70-80% ব্যাটারি আমাদের ছিল, কারণ ফুল চার্জ করে আমরা নিয়ে এসেছিলাম। কিন্তু সেই সময় আমি যখন আবার পকেট থেকে মোবাইলটা বার করে চেক করি, তখন দেখি অনলি 5% রিমেনিং। এটা খুবই অদ্ভুত বিষয়। আমাদের সবার ব্যাটারি কিন্তু হু হু করে ড্রেন করে হয়ে যাচ্ছিল। তো ওই মেশিনটিও যেহেতু ব্যাটারিতে চলে, আমাদের কাছে ব্যাকআপ ব্যাটারি ছিল, এমনি বড় ব্যাটারি, সে ব্যাটারির সঙ্গে কানেক্ট করার পরে মেশিনটা আবার চালু হয়, আবার আঙুল ছোঁয়ানো হয়, আবার বেশ কিছুক্ষণ সময় চলে যায় এবং তখন ঘড়িতে বাজে প্রায় 3:15 থেকে 3:30। এই সময় ঘরের ভেতর কিন্তু আর কোনো আওয়াজ হচ্ছে না, ঘরের ভেতর একটা থমথমে ভাব হয়ে আছে। তো এরকম অবস্থায় আবার যখন কানেকশন এস্টাবলিশ করা হয় এবং জিজ্ঞেস করা হয় যে তুমি কি আছো স্পিরিট, তুমি কি আছো, তখন আবার ইয়েস যখন পাওয়া যায়, আমরা বুঝতে পারি যে না, আবার কানেকশন এস্টাবলিশ করা গেছে। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে আমরা জিজ্ঞেস করে ওরা যে তুমি এখানে এসেছো কি নিজের ইচ্ছায় না অন্য কেউ। মানে জিজ্ঞেস করার কারণ এই ছিল যে বুঝতে পারা যে কোনোভাবে যে এটাকে আত্মা চালন করা হয়েছে কিনা। এবং খুবই অবাক করে এর উত্তরটা আসে ইয়েস, মানে ও কিন্তু নিজের ইচ্ছায় আসেনি। প্রশ্নটা ছিল যে তোমাকে কি এখানে কেউ পাঠিয়েছে, প্রশ্নের উত্তরে বলা হয় ইয়েস, তার মানে এখানে কেউ ওকে পাঠিয়েছে, এটা আমরা বুঝতে পারি। এবং আমার এই সময় খুবই মানে গায়ে কাটা দিচ্ছিল, চোখের সামনে ঘটনাগুলো ঘটছে, গা ভারী হয়ে আসছে আমার। এবং আমি বুঝতে পারছি ওদেরও খুব অসুবিধে হচ্ছে, ঘরের মধ্যে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমাদের। এবং আমি তার জন্য ওদেরকে বলি যে এমন কিছু প্রশ্ন করো যার উত্তরটা নো আর ইয়েস মিলিয়ে আসে, যাতে বোঝা যায় যে এটা কিন্তু মানে অটোমেটিক সিস্টেমের কোনো গণ্ডগোল নয়। তারপরে জিজ্ঞেস করা হয় যে তুমি এখানে যে আছো এটা কতদিন ধরে আছো। তো ওই মেশিনটার মধ্যে ইয়ার মান্থ সেগুলো তো থাকে না, তো দেখলাম যে অটোমেটিক্যালি ওই সেটা গিয়ে 3 চলে যাচ্ছে, কখনো 0 চলে যাচ্ছে। তো এটা আমরা বুঝতে পারলাম না ঠিক কী বলতে চাইছে, এই জায়গাটা আমরা বুঝতে পারিনি। 3, 0, 2 এরকম কিছু আসে। এটা মাসও হতে পারে, দিনও হতে পারে, আবার বছরও হতে পারে। তো এটা সম্পর্কে কোনো সঠিকভাবে আমরা এটার উত্তর পাই না। তারপরে আমরা জিজ্ঞেস করি যে তুমি যেখানে এসেছো, তুমি কি এই ঘরের ভেতর বা যে মালিক তার ক্ষতি করতে চাও? তখন সে উত্তরে আসে নো, মানে সে ক্ষতি করতে চায় না। কিন্তু আমরা বুঝতে পারি যে তাহলে এই ঘরের ভেতর এই যে আওয়াজ, দরজায় টোকা দেওয়া, দরজা বয়ে ধাক্কা দেওয়া, যার জন্য কোনোভাবেই আগের মালিক এখানে থাকতে পারেনি, সেটার কারণ কি? তো এটা কোশ্চেনটা সহজভাবে করা হয় যে তাহলে তুমি এইখানে যে আছো, এই যে তুমি দরজায় বারবার ধাক্কা দিচ্ছ,
জানলায় ধাক্কা দিচ্ছ, এরকম যে ঘরের মধ্যে পরিবেশ সৃষ্টি হচ্ছে, তাতে সেটার কারণ কি, সেটা কী জন্য করছো তুমি, সেটা আমাদেরকে জানাও। তারপরে কোনো রকম অনেকক্ষণ, প্রায় মিনিট 3 কোনো রকম আউটপুট ওখান থেকে আসে না। তারপরে দেখলাম আস্তে আস্তে 2-3টে লেটার জ্বলে উঠলো, যে লেটারগুলোকে যদি মানে যেহেতু পরপর নেই, লেটারগুলো একসঙ্গে জ্বলে রয়েছে, এই লেটারগুলোকে যদি পাশাপাশি সাজানো যায় ঠিক করে, তাহলে যেটা আসছে সেটা হচ্ছে লেখা মানে হচ্ছে পেইন, মানে আবার সেই কষ্টর কথাই আসছে। যে এর থেকে আমি যেটা বুঝতে পারি যে এই কোনোভাবে একে চালান করা হয়েছে, কিন্তু এ ক্ষতি করতে চায় না, কিন্তু যেহেতু এটার সঙ্গে বাধা পড়ে গেছে, সে কিন্তু প্রচণ্ড কষ্টের ভেতর রয়েছে। তখন এখান থেকে রিকোয়েস্ট করা হয়, এই ছেলেটি রিকোয়েস্ট করে যে আমরা তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি এখান থেকে চলে যাও, তোমার মুক্তি হয়ে যাক, তুমি এখান থেকে চলে যাও। এবং যতবারই এটা বলা হচ্ছে ততবারই ওই যন্ত্রটার সবকটা আলো একসঙ্গে জ্বলে উঠছে, তারপর নোটা দিচ্ছে যে নো। যতবার প্রায় 10 থেকে 12 বার এটা কিন্তু রিকোয়েস্ট করা হয়, 10 থেকে 12 বার, কারণ এটা নাকি রিকোয়েস্ট করতে হয়, 10 থেকে 12 বার রিকোয়েস্ট করা হয়। আর যেহেতু অলরেডি তার নামটা জেনে গেছে, সেই নাম দিয়ে দিয়ে কিন্তু রিকোয়েস্ট করা হয়, এবং নাম দিয়ে রিকোয়েস্ট করলে নাকি এরা ফেলতে পারে না, যেটা আমি ওদের কাছ থেকে শুনেছিলাম। এটা ওদের স্ট্র্যাটেজি ছিল। তো বারবার রিকোয়েস্ট করার পরেও কিন্তু বারবার কিন্তু নোটাই জ্বলে উঠছে, এবং যখন নো জ্বলে উঠছে, বারবার দেখা যাচ্ছে দরজার ভেতর ঠক 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 করে ঠকা পড়ছে। এবং তারপরে কি হলো, দেখলাম যে সবকটা আলোও নিভে গেল। মুহূর্তের মধ্যে একটা কেমন যেন একটা মানে দমকার মতো, যে সব কিছু যেন কানে যেন তালা লেগে গেছে আমার। এবং ওদের অবস্থা দেখে বুঝলাম যে সবার কানে তালা লেগে গেছে, মানে আমরা কানের মধ্যে একটা তীব্র আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু আমরা আর কিছু শুনতে পাচ্ছি না। কানে তালা লাগলে যেরকম হয় একদম সেরকম। এবং আমাদের চোখের মধ্যে যেন আমাদের কেমন একটা মানে মাথায় কেউ যদি বাড়ি মারলে যেরকমভাবে ধুম প্রচণ্ড জোরে, সেরকম কেমন একটা যেন ব্লাড ভিশনের মতো হয়ে গেল চোখের সামনে। এবং সেই মুহূর্তে আমি প্রচণ্ড রকম ভয়ই পেয়ে যাই, যে এরকম হঠাৎ করে কী হলো, কানের মধ্যে তালা লেগে গেল, পুরো ব্লাড ভিশন হয়ে যাচ্ছে, চারদিকে এরকম পুরো গুমোট, মনে হচ্ছে কেউ যেন মানে চাপ দিয়ে রেখেছে আমাদের। কিন্তু এই রকম অবস্থায় যেটা সবচেয়ে ভয়ঙ্কর লাগে, যেটা পরিষ্কার দেখতে পাই, সেটা হচ্ছে ওরা তিনজন পাশাপাশি ছিল, একে অপরকে ছুঁয়ে, আমি ছিলাম তার উল্টো দিকে একটু তফাতে। আমরা পরিষ্কার দেখতে পাই দরজাটা যেটা বন্ধ ছিল, সেই দরজা বন্ধই রয়েছে। ওই যে হালকা আলো ঘরের ভেতর থাকার ফলে যেটুকু চোখ আমাদের সয়ে গেছে, তার মধ্যে যেন পরিষ্কার দেখতে পাচ্ছি যে ওই দরজার সামনে উবু হয়ে একটা বাচ্চার মতো, মানে কম বয়সী কোনো বাচ্চার মতো কেউ একটা বসে রয়েছে। এবং যেহেতু আগেও এইখানে আমরা দেখেছি চোখ পড়েছে, ওখানে কিছু ছিল না, কিন্তু এখন পরিষ্কার বুঝতে পারছি যে একটা সম্পূর্ণ অবয়ব দরজার সামনে উবু হয়ে বসে আছে, আর ধীরে ধীরে আমাদের দিকে এগোচ্ছে। এটা দেখার পরে এতটাই ভয় লাগে, এবং এই যে বিশ্বাস করুন, আপনাদেরকে যে এই ঘটনাটা আমি এই মুহূর্তে রেকর্ড করছি, তাতেও আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। এবং সে মুহূর্তে আমি ছিটকে জানলার দিকে সরে যাই, কারণ ওই জিনিসটা দেখার পর আমি মানসিকভাবে ওটাকে মেনে নিতে পারিনি। আমার কানে তালা লেগে গেছে, চোখে একটা হালকা ব্লাড ভিশন, তার মধ্যে দেখতে পাচ্ছি একটা উবু হওয়া একটা আকৃতি আস্তে আস্তে আমাদের দিকে এগোচ্ছে, বাচ্চার মতো সেটা একটা। এবং সেটা মেনে নিতে পারিনি আমি। ওরাও সেটা দেখতে পায়, এবং ওরা দেখে ওটা চমকে ওরাও ছিটকে ওঠে, মেশিনটা ওখানেই পড়ে থাকে। তারপরে আমরা ছিটকে গিয়ে যখন ওই জানলার দিকে চলে আসি, তারপর আমরা চোখের সামনে দেখতে পাই সেই অবয়বটা কিন্তু আস্তে করে মিলিয়ে গেল। কিন্তু ওই অবয়বটা কিন্তু আমরা সে সময় দেখেছি, এবং সেটা পরিষ্কার অবয়ব। ঘরের মধ্যে অন্ধকার ঘরে যদি কেউ একটা হাঁটাচলা করে, দেখতে পারবে, আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ কিছু একটা হাঁটাচলা করছে, সেইভাবে পরিষ্কার কিন্তু দেখতে পাই আমরা। এবং কেউ ধরুন ওই অন্ধকারে আপনার দিকে আস্তে আস্তে এগোচ্ছে, কীরকম অবস্থা হবে আপনার। তারপরে আমরা লাইট কিন্তু তখনও বন্ধ, দরজা কিন্তু বন্ধ,
আমরা আবার ফিরে আসি নিজেদের জায়গায়, ওই যন্ত্রটাকে আবার অন করা হয় এবং যে মুহূর্তে এই টাচপ্যাডের ওপর হাত দিয়ে ওটাকে অন করা হয়, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু একইভাবে আবার দেখতে পাই ওই দরজার সামনে একটা অবয়ব এবার বসে রয়েছে এবং সেই অবয়বটার কোনো চোখ, মুখ বা কিছু আলাদা করে বোঝা যাচ্ছে না, কিন্তু কিছু একটা আছে। আমরা পরিষ্কার, এবার আমরা পাথরের মতো ওই দিকে তাকিয়ে আছি এবং আমরা কিন্তু নড়তে পারছি না। বিশ্বাস করুন, ওই মুহূর্তে আমি নড়তে পারছি না। আমরা সব ওই দিকে তাকিয়ে আছি এবং আমরা দেখলাম যে ওই অবয়বটা যেন হাতের মতোই, তার হাতই হবে, কিছু একটা তুলে একটা ওই ঘরেরই একটা কর্নার, মানে জানলাটার ঠিক নিচে একটা দিক নির্দেশ করে আছে, যেন কিছু দেখাচ্ছে, সেভাবে তাকিয়ে আছে। আমরা কিন্তু কোনো কথা বলতে, আমাদের মুখ সত্যি বলতে কি, মানে আমরা যেমন ফ্রিজ হয়ে গেছি, জমে গেছি। কিন্তু আমরা সবাই দেখেছি, পরে আমরা ডিসকাস করেছিলাম, সবাই দেখছি সে অবয়বটা কিন্তু আঙুল দিয়ে বা হাত দিয়ে একটা দিক দেখাচ্ছে। সেটা হচ্ছে ঠিক ওই যে কপাটটা, যেটা জানলাটা, ঠিক তার নিচের একটা অংশের দিকে আঙুল তুলে বসে আছে সেই প্রতিকৃতিটা। এবং এটা প্রায় 7 থেকে 8 সেকেন্ড, মানে অনেকটা সময়, 7 থেকে 8 সেকেন্ড কিন্তু ওরকম জায়গায় দাঁড়িয়ে অনেকটা সময় আঙুল তুলে দাঁড়িয়ে আছে। এবং এরকম হওয়ার পরে আমি পার্সোনালি চোখ বন্ধ করে ফেলি, কারণ আমি ওটাকে আর মেনে নিতে পারছিলাম না। প্রচণ্ড ভয় করছিল সে সময়, কারণ এর আগে আমি এরকম কিছু করেছি, কিন্তু এতটা কাছে ওইটুকু ঘরের ভেতর একটা ওরকম ভয়ঙ্কর জিনিস ঘটছে, এটা আমার মস্তিষ্ক মেনে নিতে পারিনি। তা আমি চোখ বুজে ফেলি এবং তারপরে প্রায় 5-7 মিনিট পর যখন চোখ খুলি, তখন আর দেখি কোনো কিছু নেই এবং ওরাও চুপচাপ বসে রয়েছে। এবং আমরা তখন কথা বলি যে এখন এটাকে আর কন্টিনিউ করা যাবে না, কিছু একটা ব্যাপার আছে। এবং ওরাও পরিষ্কারভাবে বলে যে ওরাও পরিষ্কার দেখে যে প্রতিকৃতিটা এখানে বসেছিল সে কিন্তু ওই ঘরের ওই নির্দিষ্ট জায়গাটা, ওই জানলাটার নিচে নির্দিষ্ট জায়গাটা কিন্তু আঙুল দিয়ে দেখাচ্ছিল, যেটা ওরাও কিন্তু দেখেছে। তখন আমরা ঘড়ি দেখি, আমাদের ব্যাটারি তখন প্রায় ড্রেনড আউট। ওই 3 জনের মধ্যে থেকে 2 জনের ফোন বন্ধ হয়ে গেছে, আমার প্রায় 1% বা 2% মতো পড়ে রয়েছে। এবং তাতে আমি দেখি তখন বাজে কিন্তু প্রায় 3:45, এবং ভাবে চুপচাপ আমরা বসে থাকি। এবং 4টে নাগাদ খুবই অদ্ভুত ও ম্যাজিক্যালভাবে 4টে নাগাদ বাজতেই ওই ঘরের কিন্তু লাইট চলে আসে এবং আমরা দেখতে পাই দরজাটা কেউ খুলে দিল। লাইটটাও চলে আসে, দরজাটাও কিন্তু খুলে গিয়ে হালকা করে একটু ফাঁক হয়ে গেল। যেন আমাদেরকে ওই 2 ঘন্টা আমাদেরকে যেন বন্দি করে রাখা হচ্ছে ওখানে, আমাদেরকে ওরকমভাবে বন্দি করে রাখার মতো করে রাখা হয়েছে, এরকম অবস্থা। তো আমরা আর একদম দেরি করি না, সঙ্গে সঙ্গে যা জিনিসপত্র আছে সেখান থেকে নিয়ে আমরা, ভোরের আলো তখনও ফোটেনি, আমরা কিন্তু বেরিয়ে যাই নিজের বাড়ি চলে যাই। এবং সেই দিন অনেক ভোর হয়েই গিয়েছিল, আর কোনো ঘুমানোর প্রশ্ন ওঠে না। কিন্তু আমি খুবই আনস্টেবল ফিল করছিলাম, তার জন্য আমি বলি যে আমি একা থাকবো না। তো ওরাও বলে যে না ঠিক আছে, একা থাকার দরকার নেই, কারণ এতটা ক্লোজ এনকাউন্টার ওরাও খুব একটা ফেস করেছে বলে আমার মনে হয় না এর আগে। তো আমরা ঠিক করি যে ঠিক আছে, আমরা একজনের বাড়িতে আপাতত 4 জন মিলেই থাকি, অ্যাটলিস্ট আজকের ভোর হওয়া অবধি, বাকি সময়টা। এবং কিছু জিনিস ডিসকাস করে নিতে হবে যে এর পরের কোর্স অফ অ্যাকশনটা কী। তো আমরা সেদিন প্রায় 8টা-9টা অবধি ওই একজনের বাড়িতেই আমরা থাকি। আমরা সেদিন ঘুমোতে পারিনি, আপনাদেরকে জানিয়ে দেখি, আমরা সেদিন ঘুমোতে পারিনি, কারণ আমাদের সত্যি বলতে কি আমরা এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এবং কানে তালাটা প্রায় অনেকক্ষণ, প্রায় ঘন্টা 2-3 আমাদের কানে কিন্তু তালা লাগা অবস্থায় ছিল। কানে জল ঢেলে দিলে যেরকম হয়, একদম কান দুটো বন্ধ হয়ে যাওয়ার মতো। এবং সবার সঙ্গে ঘটনাটা ঘটেছে অদ্ভুতভাবে। তো আমরা তাড়াহুড়ো করে বেরোনোর সময় সব কিছু নিয়ে আসতেও পারিনি, বেশ কিছু মেশিন ওখানে ছিল, কিন্তু আমরা ওখানে থাকতে চাইনি, আমরা কোনো রকমে পালিয়ে ওখান থেকে চলে এসেছি। তারপরে এইটা হয়েছিল জানুয়ারি মাসের মাঝামাঝি সময়, যেটা বললাম আপনাদের।
তারপরে আমরা ডিসিশন নিয়ে আপনার যে ঘরের যে মালিক তার সঙ্গে আবার এটা নিয়ে বসি, ওনাদেরকে আমরা সম্পূর্ণরূপে জানাই যে এই ব্যাপার জানা গেছে, এই কোশ্চেনে এই উত্তর আমরা পেয়েছি, এখানে কোনোভাবে এই আত্মাটিকে চালনাই করা হয়। এবং আমরা পরিষ্কারভাবে না দেখলেও ওই অবয়বটির কথা ওনাকে জানাই এবং জিজ্ঞেস করি যে ওই দিকে একটা জিনিস দেখাচ্ছে, এবং সেটা আমরা 4জনই দেখেছি। এটা বলার পরে উনি যে বাড়ির মালিক সে বলে যে ওইখানে কি আছে, চলুন আমরা দিনের বেলাতে গিয়ে দেখি। তো এরপরে আমরা এই ফেব্রুয়ারি মাসের একদম শুরুতে, জাস্ট এই মাসেরই শুরুতে আমরা কিন্তু ওই ফ্ল্যাটটায় একদম দিনের বেলাতেই যাই এবং সেই ঘরটাতে গিয়ে সেই জায়গাটা দেখাই ওনাকে, যে জায়গাটার কথা ওরা বলছিল। সেই জায়গাটা দেখার পরে উনি যেটা বলেন যে যদি এই জায়গাটা বারবার সবাই মিলে দেখাচ্ছিল যে দরজাটা, এই জায়গাটাকে ভেঙে ফেললে কেমন হয়। আর আমি কি ভেঙে ফেলবেন, এটা তো বাইরের জানলার দিক, ভেঙে ফেললে তো প্রবলেম হতে পারে। বলছে যে না ঠিক আছে, যেটা কিছু তো আছেই। অ্যাকচুয়ালি উনিও এই জায়গার থেকে যে করেই হোক চাইছিলেন যে এখান থেকে বিপদ মুক্তি হোক, কারণ এত দাম দিয়ে একটা ফ্ল্যাট কেনা, সব কিছু, আর এখানে একদম থাকা যাচ্ছে না, আর এরকম ঘটনা সব কিছু মিলিয়ে উনিও চাইছিলেন যে এর থেকে কিছু একটা মুক্তি লাভ হোক। তো আমরাও ওরাও যেটা বলছিল, ইনভেস্টিগেটর্স যেটা বলছিল যে কিছু একটা এখানে আছে যেটা এই স্পিরিটটা আমাদেরকে জানাতে চাইলো, কারণ ওই মেশিনটার মাধ্যমে কোনোভাবেই এটা জানাতে পারছিল না, বোঝাতে পারছিল না যে এইখানে কিছু আছে। এই জন্য কিন্তু ওকে আলটিমেটলি কিন্তু একটা দেহ বা অবয়ব ধারণ করে এসে দেখাতে হয়েছে যে এই জায়গাটাতে প্রবলেমটা আছে। তো সেটা জানার পরে উনি লোকাল যে লোকজন থাকে সে লোকাল মিস্ত্রিকে নিয়ে আসেন, এবং নিয়ে আসার পরে এই ঘটনাটা এই মাসেরই শুরুর দিকের ঘটনা। আমাদের চোখের সামনে ওই মোটামুটি ওই যে জানলাটা, সেই জানলাটার নিচ থেকে শুরু করে ওই পুরো তলাটা, যে অংশটা দেখাচ্ছিল সেই পুরো অংশটাতে প্রথমে উপরের রং চটিয়ে ফেলা হয়, তারপরে উপরের যে সিমেন্ট যে থাকে সে সিমেন্ট চটানো হয়। সিমেন্ট চটানোর পরে পুরোটা অংশের মধ্যে আমরা দেখতে পাই যে ভেতরে যে ইট থাকে সেই ইটের গাঁথনি অবধি চলে আসে পুরো অংশটা। ওই দেওয়ালটার একটু উপর থেকে শুরু করে দুপাশের দেওয়াল আর পুরো নিচটা পুরো ইটের গাঁথনি বের করে দেওয়া হয়। তারপর খুব ভালো করে এরা যারা 3জন ইনভেস্টিগেটরস ছিল, আমিও খুব ভালো করে দেখার চেষ্টা করি, এবং বিশ্বাস করবেন না, আপনার গায়ে কাটা লাগবে শুনলে, আপনারা যারা শুনছেন। আমার বলতে গিয়ে কেমন অদ্ভুত লাগছে। আমরা যখন খুব ক্লোজলি প্রত্যেকটা ইট ভালো করে দেখছি যেখানে কি আছে, ওখানে আঙুল দেখাচ্ছে কেন, কারণ উপর থেকে পুরো সিমেন্ট চটিয়ে ফেলা হয়েছে, শুধু ইটগুলো পড়ে রয়েছে, গাঁথনি পড়ে রয়েছে। আমি দেখতে পারলাম, মানে আমরা মেনলি ওদের মধ্যে থেকে একজনই নোটিস করলো, তারপর আমিও নোটিস করলাম ব্যাপারটা, দেখলাম আর কি ওদের বলার পরে, যে দুটো ইটের ফাঁকে যেখানে গাঁথনি থাকে, যেখানে আর কি সিমেন্ট দেওয়া থাকে না, ইট যখন গাঁথনি করা হয়, ওই দুটো ইটের মাঝখানে সিমেন্টের মধ্যে একটা ছোট্ট একটা কি বলবো কৌটো মতো, ছোট্ট কৌটো, খুব বড় না, একটা ছোট্ট কৌটোর মতো জিনিস। সে কৌটোগুলো কীরকম হয় বলুন তো, ধরুন ওই সুতো রাখার জন্য যে কৌটোগুলো হয় ওরকম টাইপের একটা কৌটো, একটা কালো রঙের ছোট্ট একটা কৌটো। সে কৌটোটার একটা দিক মানে গোল, মানে ওটা যে সিমেন্ট নয় সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, দুটো ঠিক ইটের গাঁথনির মাঝখানে একটা ছোট্ট মতো জিনিস বেরিয়ে রয়েছে। তো এটা দেখায় যে এটা কি, তখন এরা মিস্ত্রি বলে না এটা তো নর্মাল সিমেন্ট নয়। তখন বাড়ির যে মালিক সেও বলে যে ঠিক আছে, এই ইটটাকে খুলে, এই গাঁথনিটা খুলে এই জিনিসটা কি বের করা হোক, কারণ পুরো জায়গাটার ভেতর একমাত্র ওটাই একটু অন্যরকম লাগছে। তখন ওই শুধু ওইটুকু জায়গাকে ভেঙে ফেলা হয়, ভেঙে ফেলে ওই জিনিসটা যখন দেখা হয়, দেখে আমরা সত্যি আমরা অবাক হই দেখে যে ওটা কিন্তু একটা ছোট্ট একটা ওই কৌটো। সে কৌটোটা আমি এরকম কৌটো দেখিনি আগে, ছোট্ট একটা কালো রঙের কৌটো, মানে এই কৌটো কোত্থেকে, মানে নর্মালি কোনো কিছুর কৌটো নয়, ওটা ছোট্ট একটা কৌটো, এবং কৌটোটা কিন্তু প্লাস্টিকের নয়, কৌটোটা হচ্ছে লোহার বা টিনের এরকম কিছু একটা কৌটো হবে, মানে মেটালের তৈরি একটা কৌটো। এবং এটা কৌটোটা দেখার সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেটর যারা ছিল ওরা কিন্তু বলে যে হ্যাঁ এটাই হচ্ছে মূল কারণ। এলাম কেন, বলছে হ্যাঁ এটার মধ্যে, এটা যদি খোলা হয় এটা এখন ধরবেন না, হাত দিয়ে ধরবেন না কেউ,
এটার মধ্যে কিছু না কিছু আছে যেটার মাধ্যমে ওই আত্মাটাকে এটার সঙ্গে বেঁধে ফেলা হয়েছে। এই আত্মাটার সঙ্গে এনাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু আত্মাটাকে এই ঘরের সঙ্গে বেঁধে ফেলা হয়েছে, যে এই বেঁধে থাকবে এবং ঘরের ভেতর কোনো রকম কাউকে থাকতে দেবে না, সবসময় এরকম কিছু না কিছু ঘটতে থাকবে। মানে এদের কেউ ক্ষতি করতে চায়, ইন্ডিকেশনটা বুঝতে পারবেন আপনারা, মানে যে কেউ এর ক্ষতি করতে চায়। সেই ফ্ল্যাট যখন তৈরি হচ্ছিল সে কোনোভাবেই চায়নি যে ফ্ল্যাটটা ভালোভাবে তৈরি হোক, এবং সে জানতো কোন ফ্ল্যাটটা তার। এবং গাঁথনির সময় সে কোনোভাবে এসে, সেই লোকটি এসে, কারণ গাঁথনি যখন হয় তখন তো এত লোক কাজ করে, কখন কে ঢুকছে কেউ বুঝতে পারে না। সে গাঁথনির সময় সে জানতো তার এই ফ্ল্যাটটা এতটাই নিকটের কেউ হবে, কাছের কেউ হবে। সে এসে ওই যখন সিমেন্ট গাঁথনি হচ্ছিল ইটের, তখনই এটা কিন্তু তার ভেতর ঢুকিয়ে দিয়ে চলে গেছে, যে এর উপরে পালিশ হয়ে যাবে, পুরো ভেতরে এটা আটকা পড়ে যাবে। তারপরে ওরা কিছু ওদের কাছে কিছু গঙ্গা জল ঠঙ্গা জল সব কিছু থাকে, সব কিছু দিয়ে শুদ্ধ টুদ্ধ করে কোনো কিছু করে ওরা অনেক কিছু করে ওরা ওই যে ওদের নিজস্ব প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে ওদের কিছু গাইডলাইন্স থাকে কোনটা কাজ কীভাবে করতে হয়। তো ওদের মধ্যে থেকে একজন একটা কাপড় দিয়ে জড়িয়ে সেই কৌটোটার মুখটা একটা গালা দিয়ে বন্ধ করা, মানে কিছু একটা গালা টাইপেরই কিছু দিয়ে মুখ দিয়ে বন্ধ করা। সেটাকে একটা ওদের কি বলা হয়, ওদের কাছ থেকে একটা ছোট্ট পেরেক মতো দিয়ে, ওই পেরেকটা দিয়ে যখন ওই গালার মুখটা খোলা হয় তখন সেখান থেকে যখন ঝাঁকানো হয় তখন মাটির মধ্যে যেগুলো পড়ে, কাগজ পেতে নিয়েছিল ওরা একটা, সে কাগজের মধ্যে, কারণ তুমি ছড়িয়ে পড়লে মুশকিল, তো সেখানে যখন খোলা হয় দেখা যায় যে এক গাছা চুল আর তার সঙ্গে আরও কিছু ধুলোবালির মতো কিছু, সেটা শারীরিক কিছু পার্ট হয়তো হবে, যেটা আমি জানি না, কিন্তু চুলটা স্পষ্ট দেখতে পাই। তো ওরা বলে যে একদম কনফার্মড, এটা কিন্তু একদম ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এটা কিন্তু আত্মাকে আটকে রাখা হয়েছিল, আত্মা বন্ধন করা হয়েছিল ঘরের সঙ্গে। এবার এই যে পুরো জিনিসটা আছে, তো ওদের কোনো চেনাশোনা লোক আছে যারা মানে আর কি এই তান্ত্রিক টাইপের, তার কাছেই যোগাযোগ করে ওরা, এবং সঙ্গে সঙ্গে কিন্তু এই পুরো জিনিসটাকে একদম যেভাবে আছে প্যাক করে নিয়ে ওরা চলে যায়। এবং ওরা বলে যে মানে খুব বড় বাঁচান বেঁচে গেলেন, এবং এইরকম ঘটনা কিন্তু সত্যি বিরল, যে এবার কিন্তু এই যেহেতু এখান থেকে মুক্ত হয়ে গেল, এটা যদি মুক্ত করে দিতে পারে যার কাছে এরা নিয়ে যাবেন, তাহলে কিন্তু আর ঘরে কোনো প্রবলেম হবে না। তো এইটা হওয়ার পরে, এটা জাস্ট লাস্ট উইকের কথা বলছি, আমি জাস্ট আপডেটটা নিই ওদের কাছ থেকে, যে যার কাছে ওরা দিয়েছিল তান্ত্রিক, সেও কিন্তু স্পষ্ট দেখে বুঝতে পারে, বলে দেয় যে এদের পরিচিত কেউ এই একটা মৃত কোনো একটি বাচ্চা মেয়ে, আমি জানি না পুরোটা কী করে বললো মৃত একটি বাচ্চা মেয়ে, এবং যার চুল দিয়ে করা হয়েছে তার কিন্তু অপঘাতে মৃত্যু হয়েছে, নর্মাল ন্যাচারাল ডেথ নয়, অপঘাতে মৃত্যু। এরকম একটি বাচ্চা মেয়ের চুল এবং তার শরীরের বিভিন্ন অংশ, নখ, আরও কিছু অংশ নিয়ে এই আত্মা বন্ধন করা হয়। এবং এটা করা হলে কি হয়, সেখানে আত্মা সেখান থেকে ছেড়ে যেতে পারে না, এবং দাহ হওয়ার আগেই সেইভাবে এই জিনিসগুলোকে কালেক্ট করা হয়েছিল। এবং তার ফলে কি হয়, যে সমস্ত অপঘাতে মৃত্যু, এই সমস্ত আত্মারা যেহেতু এখানে আটকা পড়ে গেছে, তার জন্য এরা ছটফট করে এবং প্রচণ্ড পেইনে থাকে, এবং এরকম প্রতি মুহূর্তে জানান দেওয়ার চেষ্টা করে। এবং তার ফলে এখানে কিন্তু এই সমস্ত ঘরে বা এই সমস্ত ভূমিতে কিন্তু অন্য কিছু হওয়া বা কোনো স্বাভাবিক বাসস্থান সম্ভব নয়। তার জন্য যে করতে চেয়েছিল সে খুব কাছের লোক, সে সবই জানতো কোন ফ্ল্যাট, কোন বাড়ি, কোথায় তৈরি হচ্ছে, এবং সে কিন্তু সোর্স লাগিয়ে কিন্তু এরকম অপঘাতে মৃত্যুর জিনিসপত্র জোগাড় করে, এবং সে কিন্তু এই বন্ধনটা করতে যায়। যেহেতু এবং তার জন্য যা যা প্রক্রিয়া দরকার সে ওই যে তান্ত্রিক রয়েছে সে সব করে দিয়েছে, এবং তার ফলে কিন্তু উনিও জানান যে যার আত্মা তার কিন্তু মুক্তি হয়ে গেছে, ফলে এই ফ্ল্যাটে কিন্তু আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তো এরপরে এই ফ্ল্যাটটাতে আমরা আর যাইনি, ওরাও যায়নি, আমরাও যাইনি, কিন্তু লাস্ট উইকেরই কথা আমরা জানতে পারি ফ্ল্যাটটার কিন্তু আর কোনো প্রবলেম হয়নি। তো এইটুকুই ছিল ঘটনাটা, মানে হওয়ার কথা নয়।
এখনও যে ভদ্রলোক আছেন উনি হয়তো ওখানে গিয়ে থাকার চেষ্টা করবেন, বা জানি না যে এই যে ইনভেস্টিগেটার্স তারা হয়তো একবার যেতেও পারে, যদি যায় তাহলে আমি তাদের সঙ্গে একবার লাস্টবার যেতেও পারি, যেরকম কোনো উপস্থিতি হয়েছে কিনা। যদি হয় তাহলে, যদি আমরা যাই তাহলে আগামী কোনো ঘটনায় হয়তো আপনাদেরকে জানিয়ে দেবো যে এর আপডেটটা কী হলো। কিন্তু মোটামুটি আমরা 99% শিওর যে এই যার প্রবলেম ছিল সে প্রবলেম থেকে এটা মুক্তি হয়ে গেছে। আশা করা যায় এই ঘরে আর কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি কোনো আপডেটস থাকে তাহলে আগামী কোনো ঘটনা যখন বলবো আপনাদেরকে আমি আপডেটসটা দিয়ে দেবো। তো এই ছিল আজকের ঘটনা, এবং আমার এটাও জানাতে খুব ভালো লাগছে এবং ভয়ও লাগছিল এই ঘটনাটা পুরো আপনাদেরকে বলতে দিয়ে রেকর্ডিং করার সময়, এই যে রেকর্ডিং করছি। তবু এটা খুবই ভালো লাগছে এইটা ভেবে যে এই 3টে সেশনের মাধ্যমে খুবই অদ্ভুতভাবে যে এই ব্যাপারটা উদ্ধার হলো, এবং আমরা বুঝতে পারছি যে নিকটাত্মীয় এই কাজটা করেছিল, কিন্তু প্রমাণ করার কোনো ব্যবস্থা নেই। তবু এই যে বোঝা যাচ্ছে যে এটা থেকে মুক্তি পেয়ে গেছে, এটা খুবই একটা ভালো সুখবর। কিন্তু সত্যি বলতে কি যে এই ধরনের জিনিসগুলো কারোরই ভালো করে না, যারা করেছেন কাজটা করেছেন তাদেরও ভালো হবে না, সেটা আমরা জানি। এগুলো থেকে সবসময় দূরে থাকাই ভালো। তাই আপনাদেরকে শেষবারের মতো আবার জানিয়ে দিয়ে যাই যে ঘটনাটা কেমন লাগলো জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, এবং এই ধরনের জিনিসপত্র, অন্যের ক্ষতি করা, অন্যের কিছুতে তন্ত্রের ইউজ, এগুলো কখনোই মাথায় আনবেন না। এগুলো আখেরে কিন্তু আপনাদের সবার, যেই করবেন তার ক্ষতিই হবে, কারোরই ভালো হয় না। তো আজ এখানেই শেষ করছি। রাতও অনেকটা হয়ে গেছে, রেকর্ডিংটা এখানেই বন্ধ করব। আশা করি কিছুদিনের মধ্যেই আপনারা সবাই এই রেকর্ডিংটা শুনতে পারবেন এবং জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে আমার বলা ঘটনাগুলো, তাহলে অবশ্যই যদি কোনো ঘটনা নতুন পাই তাহলে আপনাদের কাছে নিয়ে আসব। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। প্রফেসর রয়ের এই প্যারানর্মাল ইনভেস্টিগেশনের এই রুদ্ধশ্বাস 3টে পর্ব ছিল অসামান্য। আমরা এই এপিসোডগুলোতে অনেক কিছু জানলাম, শিখলাম এবং বুঝলামও। আমার তো এই 3টে পর্বই ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে, কারণ আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর এই পর্বগুলো ছাড়াও আমাদের অন্যান্য পর্বগুলো আপনাদের কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনারা জানেন আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে আমাদের ইমেল আইডি দেওয়া রয়েছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর সর্বোপরি প্রফেসর রয়কে অনেক অনেক ধন্যবাদ। উনি ওনার ব্যস্ত সময়ের মধ্যে থেকেও সময় বার করে আমাদের চ্যানেলের জন্য উনি ঘটনাগুলো রেকর্ড করে পাঠিয়েছেন। তার জন্য সত্যি আমরা আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানাই। আপনারাও খুব ভালো থাকবেন। আর প্লিজ একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আপনাদের ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার সবাইকে একটু শেয়ার করে দিন, যাতে আরও অনেক মানুষ এই ধরনের ঘটনাগুলো শুনতে পারে। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।